ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ২। মেইলস্টর্ম এক গম্ভীর ঘূর্ণিময় নাম। এই অদ্ভুত নাম যা বাতাসে শরতের পাতা যেমন নিঃশব্দে ঝরে পড়ে, ঠিক তেমন নিঃশব্দে মৃত্যুকে ডেকে আনে সে। এই কোডনেমের পেছনের অর্থই লুকিয়ে আছে তার সত্তার রূপ। সমুদ্রের গভীর কোনো এক প্রাচীন ধুনিতে যেমন জাহাজ তলিয়ে যায় নিঃশব্দে, ঠিক তেমনি মেইলস্টর্ম ধ্বংস করে দেয় সব কিছু শব্দহীনভাবে আর নিঃশ্বাসহীন করে। সে শুধু এক কিলার নয়, সে মানসিক ধ্বংসের এক বিশেষজ্ঞ, যে এক গভীর টর্নেডো যা আগে ধ্বংসের আশ্বাস দেয় তারপর গিলে ফেলে। সে মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী মাফিয়া কিং, যার নির্দেশে মুহূর্তে উড়ে যায় কার্টেল প্রধানদের মাথা। তার হাতে খুন হয়েছে ৮২ জন, যার মধ্যে ১১ জন ছিল পুলিশ অফিসার, ৪ জন রাজনীতিবিদ আর বাকি সবাই ছিল ক্ষমতালোভী প্রতিদ্বন্দ্বী। চোখে কোনো অনুতাপ নেই, মুখে কোনো হাসি নেই, তবু হাজার হাজার মেয়ে মরে তার ঠান্ডা চাহনির প্রেমে। সে আসলে কে জানা যায় না, কিন্তু তার দেওয়া প্রত্যেকটা মৃত্যুর পিছনে ছিল তার ঠান্ডা মাথার পরিকল্পনা। প্রেমিকার সামনে প্রেমিককে পুড়িয়ে দেওয়া, সক্রিয় পুলিশের মাথা কেটে কুকুরকে খাওয়ানো, দুধের শিশুকে তার মায়ের সামনে গুলি করা, এসব ছিল তার বার্তা সমাজের জন্য। বাচ্চাদের সামনে বাবাকে খুন করেছে শুধু সময় মতো টাকা না দেওয়ার কারণে। সে অ্যাসিড ঢেলেছে এক সাংবাদিকের গায়ে, সে হাত কেটেছে এক থানা ইনচার্জের, আর সে আগুন ধরিয়ে দিয়েছে এক বৃদ্ধাশ্রমে, কারণ সেখানে তার শত্রুরা লুকিয়েছিল। বলা হয় কেউ তার চোখে একবার তাকালে সেখানে নিজের কবর দেখে ফেলে। মেইলস্টর্ম নামটা যখন কেউ কানে পায়, তখনই শরীরের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ সে শুধু মেরে ফেলে না, সে আগে ভয় পাইয়ে তোলে, তারপর আস্তে আস্তে ভেঙে দেয় মন, দেহ, আত্মা। মেক্সিকোর সিউদাদ দেল কারমেন বন্দর এলাকায় বিকেলের ক্লান্ত আলো ধীরে ধীরে নেমে আসছে গালফ উপকূলের বাতাসে। বন্দরের পাশ ঘেঁষে পড়ে থাকা একটা পুরনো গুদামঘর, যেখানে মাদক আর অস্ত্রের গন্ধে ভেজা, চারপাশে জং ধরা কন্টেইনার, কাঠের বাক্স আর ধূলিধূসর ধ্বংসস্তূপের মতো কিছু কাটা রড ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা সবার জানা লোস কুয়েরভোস কার্তেল এখান থেকে প্রোটেকশন মানি তোলে, যাকে সবাই চেনে মাফিয়াদের ভাষায় লা কুয়োটা। আর এই জায়গাটা এখন মেইলস্টর্মের নিয়ন্ত্রণে। সেখানে ২-৩ জন তরুণ দাঁড়িয়ে চাঁদা তুলছে। স্থানীয় দোকানদার, ট্রাক ড্রাইভার, এমনকি শিপমাস্টার পর্যন্ত জানে প্রতি মাসের নির্দিষ্ট দিনে টাকা না দিলে পরের দিন দোকান তো পুড়বেই, সাথে শরীরও অক্ষত থাকবে না। ঠিক সেই মুহূর্তে এক আধাবয়স্ক লোক, যার চেহারায় ক্লান্তি আর চোখে আতঙ্ক নিয়ে সামনে এসে দাঁড়ায়। মহোদয়গণ, দয়া করে এই মাসে একটু ছাড় দিন। আমার স্টক এসে পৌঁছায়নি, লোকসান হয়েছে অনেক। আমি পরের মাসে পুরো টাকা দিয়ে দেব, প্লিজ। চারপাশে থাকা ছেলেগুলো ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠল। একজন কানে ফোন তোলে, আরেকজন মাথা নিচু করে বলে, ডন মেইলস্ট্রোমের সামনে এই কথা বললে টাকাও থাকবে না, তোর মুখও না। ফোনের ওপাশে এক ঠান্ডা হিসেবি গলা ভেসে আসলো, আই এম কামিং। ১০ মিনিটও পেরোয় না, বন্দরের সরু রাস্তা ধরে বিশাল শব্দ তুলে ঢুকে পড়ে এক গাঢ় কালো বুলেটপ্রুফ সাব, যার কাচও সোনার গুলি ঠেকায়। চারদিকে কালো কাচ, সাইলেন্সার ঢাকা স্পোর্টস ইঞ্জিনের গর্জন যেন বাতাস ছিঁড়ে ফেলে। স্পোর্ট ইঞ্জিনের গর্জন পুরো গুদাম ঘরের বাতাস কাঁপিয়ে, তার উপস্থিতি মানেই নিঃশব্দে শকুনেরা চক্কর দেয়। গাড়ির দরজা খুলে যখন মেইলস্টর্ম নামলো, সময় যেন হঠাৎই থেমে গেল। সে হাঁটছে একদম ধীরে ধীরে। তার জুতো, যা ছিল পৃথিবীর অন্যতম দামি টম ফোর্ড ক্রোকোডাইল স্কিন অক্সফোর্ড চকচকে কালো, পোশাক ছিল সিল্কের কালো শার্ট, হাতা গুটানো, উপরে স্লিম কাট ব্লেজার। তার ডান হাতে ঝুলছে এক বিশাল কালো রঙের চেন, যেন সেটা একটা বন্দির হাত ভাঙার জন্য বানানো হয়েছে। চোখে হালকা নীল কাচের সানগ্লাস, আর মুখোশটা থুতনিতে নামানো, ঠোঁটে আধ ভাঙা সিগারেট, যার আগুনটা ধীরে ধীরে জ্বলছে এখনো। সেই লোকটা পেছনে হাঁটতে হাঁটতে প্রার্থনা করতে থাকে, সিনোর, দয়া করে মারবেন না। আমার পরিবার আছে, একটা মেয়ে আছে, আমি টাকা শোধ করে দেব। মেইলস্টর্ম একদম সামনে দাঁড়িয়ে পড়লো লোকটার। কয়েক সেকেন্ড তার চোখে চোখ রেখে চুপ থাকলো, তারপর ঠান্ডা গলায় বলল, মেইলস্টর্ম কারো ভুলের জন্য দ্বিতীয় সুযোগ দেয় না। মৃত্যু একবারই আসে। ঠিক পরের মুহূর্তে সে সজোরে একটা লাথি মারে লোকটার পেটে। লোকটা ছিটকে পড়ে যায় কাচের বাক্সের উপর। স্যাঁত করে একটা আওয়াজ হলো, আর বাতাসে ধুলা উঠতে থাকলো।
মেইলস্ট্রম ধীরে ধীরে এগিয়ে এসে লোকটার গলা চেপে ধরে, তার ঘাড়ের ওপর পা রেখে দাঁড়িয়ে পড়ল। মানুষটার কণ্ঠরুদ্ধ আর গলা দিয়ে একটা ভোঁতা গঙানির শব্দ বেরোলো, যেন তার ওজনেই লোকটার শরীরটা চূর্ণ হবে এমন করে। মেইলস্ট্রম নিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে ঘাড়ে পা রেখে সিগারেট টানতে থাকে। ধোয়ার জায়গাটা ভরে গেল। সে সিগারেটটা ঠোঁটে টেনে নিয়ে নিঃশ্বাস ফেলল। সেই সিগারেটের আগুনটাই তুলে লোকটার চোখের ভেতর ঠেসে দিল। লোকটার এক চিৎকার উঠে বাতাস কাঁপিয়ে দিল, আবার মুহূর্তেই সব স্তব্ধ হয়ে গেল। তারপর ঠান্ডা হাতে তার কোমরে বাঁধা কালো চামড়ার হোলস্টার থেকে ধীরে ধীরে পিস্তলটা বের করলো। তার হাতের মুঠোয় ধরা পড়ল লা নেগা। এটা একটা অস্ত্র নয়, যেন শিল্পের নিখুঁত এক নিদর্শন। এই পিস্তলটি শুধুমাত্র একটি কপি বানানো হয়েছে মেইলস্ট্রমের জন্য। পুরো বিশ্বের দ্বিতীয়টি নেই। ম্যাট ব্ল্যাক বডির গায়ে খোদাই করে বসানো প্ল্যাটিনামের পাতায় জলজলে মেক্সিকান চিহ্ন বাসন, একটি ডানা মেলা কাক, ট্রিগারের চারপাশে সোনালি জড়ি, আর ব্যারেলের মাথায় ছোট করে খোদাই করা তার কোড নেম মেইলস্টর্ম। 50 অ্যাকশন এক্সপ্রেস বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যান্ডগানের বুলেট এই পিস্তল। রেঞ্জ 150 মিটার অবধি নিখুঁত হিট। স্পেশাল ফিচার রয়েছে শব্দহীন ফায়ার মোড, থার্মাল ডিটেকশন স্ক্যানার, বায়োমেট্রিক লক। মেইলস্টর্ম ছাড়া কেউ ছুলেও চলবে না এই পিস্তল। মাত্র 1.8 সেকেন্ডে টানা 5 রাউন্ড ফায়ার করতে সক্ষম। এক মুহূর্ত মেইলস্টর্ম লোকটার মুখের ভেতর ঠেসে ধরা রিভলভারটা। লোকটার চোখে তখন কেবল অনুরোধ, কান্না আর মৃত্যু ভয়। তোর গলার স্বরই সহ্য হচ্ছে না। পাটাং এক শব্দ হলো, আর সাথে সাথে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায় লোকটার। রক্ত ছিটকে পড়ে আশেপাশে, দেওয়ালে, মেঝেতে আর মেইলস্ট্রমের জুতোতেও। সে নির্বিকারভাবে রিভলভার ফিরিয়ে নেয়। চোখে এক বিন্দু আবেগ নেই। আশেপাশের সবাই দম বন্ধ করে রেখেছে। মেইলস্টর্ম নিজের হাতের ঘড়ি দেখল, তারপর পেছন ফিরে ধীরে ধীরে বলে উঠল, টাইমস আপ, পেমেন্ট মেড। সময় শেষ, পেমেন্ট সম্পন্ন। মুহূর্ত পরে সেখান থেকে মেইলস্টর্ম বেরিয়ে আসলো বাইরে। তার সঙ্গেই থাকে তার বিশালদেহী নেকড়ে, রক্তে লালচে ধূসর লোমে আবৃত, হালকা ঠান্ডা চোখ, যার নাম ক্রেভার। সে নেকড়ের দিকে তাকিয়ে বলল, এই লাশটা আমার প্রিয় ক্রেভারকে খাইয়ে দাও। অনেকদিন হলো ওর তাজা মাংস খাওয়া হয়নি। ক্রেভার হালকা গর্জনে সাড়া দেয়, যেন সেও রক্ত চায়, মৃত্যুর স্বাদ চায়। এরপর কালো সাফ গাড়িতে উঠে বসে পড়ল মেইলস্টর্ম। গাড়ি ছুটে চলে সেই মৃত লোকটার গ্রামের বাড়ির দিকে। গাড়ির পেছনে ক্যাশ ভর্তি একটি বস্তা। মেইলস্টর্ম সেই লোকের গ্রামের বাড়িতে পৌঁছাতেই বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু না বলে সেই টাকার বস্তা ছুঁড়ে ফেলে দেয় উঠানে। এক গাদা টাকা ছড়িয়ে পড়ে মাটিতে। আর সেই লোকটার ছেলের দিকে তাকিয়ে বলল মেইলস্টর্ম, তোর বাপ চাঁদা দিতে অস্বীকার করেছিল, তাই ওরে উপরে পাঠিয়ে দিলাম। এই টাকায় যা ইচ্ছা করিস, কাজে লাগাস, কফিন কেন কিংবা বাচ্চার জন্য খেলনা। চারপাশে কান্নার আওয়াজ আর আর্তনাদ ছড়িয়ে পড়ল। লোকটার স্ত্রী কেঁদে কেঁদে বলল, শুধু লাশটা দিন আমাদেরকে, অন্তত তাকে কবর দিই। মেইলস্টর্ম ধীরে ধীরে চোখ সরিয়ে বলল, লাশ? ওর তো আর কোনো চিহ্ন নেই, হাড়ও খুঁজে পাবি না। তারপর চোখে সানগ্লাস পরে এক পলক না তাকিয়ে গাড়িতে উঠে চলে যায়। পেছনে পড়ে থাকে স্তব্ধতা, শোক আর আতঙ্ক, যেন কোনো দুঃস্বপ্ন এসে হাওয়ায় মিলিয়ে গেল। এটা ছিল মেইলস্ট্রমের একবারেই মৃত্যুর নীতি। সে কেউ না, সে এক তাণ্ডব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিকেল তখন 5:30। তানবি, স্নেহা আর ওদের কিছু বন্ধুবান্ধব মিলে টিএসসির সামনে বসে আড্ডা দিচ্ছে। হালকা রোদ পড়েছে গাছের পাতার ফাঁক গলে। পেছনে রিকশার ঘন্টা, সামনে বকবকানি আর চায়ের কাপের ধোয়া। হঠাৎ স্নেহা এক চুমুক দিয়ে বলল, আচ্ছা স্যার, সেদিন বললেন তুই মাফিয়ার গাড়ির কাজ ভেঙে দিয়েছিস আমার জন্য। এটা কি আসলেই মাফিয়ার গাড়ি ছিল সেদিন? তানবি মুচকি হেসে বলল, হ্যাঁ তাই তো বলল স্যার। আমি ভেবেছিলাম মজা করছে, কিন্তু এখন ভাবলে গা শিউরে উঠছে কেমন। স্নেহা তখন বলল, তুই লোকটাকে দেখেছিস? কেমন দেখতে ছিল জানিস তো? মাফিয়ারা দেখতে অনেক হ্যান্ডসাম হয়। সিরিয়াসলি? তানভি হেসে ফেলল আর বলল, আরে ধুর, কে বলেছে? যে দেখ গিয়ে, ডিপজলের ছোট ভাই হবে হয়তো। স্নেহা হাসতে হাসতে বলল, আরে না পাগল, স্যার তো বলল বাংলাদেশের কেউ না, ওটা মেক্সিকোর মাফিয়া ছিল। তানভি চিন্তিত মুখে বলল, এসব স্যার, আমি ভাবছি আমি তো তার গাড়ির কাজ ভেঙে দিলাম, অথচ সে না আমার বাড়িতে হামলা করলো, না আমার সামনে এসে একটা কথা বলল, শাস্তিও দিল না। এটা কি স্বাভাবিক? স্নেহা চুপ করে তাকিয়ে থাকে তানবীর দিকে, তারপর বলে, অস্বাভাবিক, খুব অস্বাভাবিক। তানবী অসহায় চোখে স্নেহার দিকে তাকালো। স্নেহা তখন হঠাৎ করে বলল, আচ্ছা তোর বড় আপাকে কেন আসতে বললি? তোর ভাইয়াকে আসতে বলতি ভার্সিটিতে। তানবী তখন চোখ বড় বড় করে বলল,
ভাইয়া আমাকে মেরেই ফেলবে। আমি আমার বড় আপুকে সব বলেছি, সে আসবে আজ, প্রফেসরের সাথে দেখা করতে আসবে। এলিনা আপা তার ক্লাস শেষ করেই আসছে। স্নেহা চোখ বড় করে বলল, যে আমি ভেবেছিলাম একটু তোর ভাইকে দেখবো কেমন দেখতে। তানভি বুক চেপে ধরে বলল, স্নেহা সিরিয়াসলি বলছি, আমার ফারহান ভাইয়া এমন মানুষ যে একদম মারামারি পছন্দ করে না। আমাদের বাবা ছিলেন স্কুল মাস্টার, তিনি খুব সৎ মানুষ ছিলেন। ভাইয়াও একদম তার মতো হয়েছে, গ্যাঞ্জাম মারামারি এগুলো একদম সহ্য করতে পারে না। আর এসব কেউ করেছে আমাদের পরিবারে সেটাও মানতে পারবে না। স্নেহা ঠোঁটে হাসি এনে বলল, ধুর, আমি ভেবেছিলাম তোর ভাই বুঝি কোনো অ্যাকশন হিরো হবে। আমি তো আরও ভাবছিলাম লাইনে নামবো। তানভি অস্বস্তিতে বলল, কি বলছিস কি স্নেহা? স্নেহা হেসে বলল, বর্ণনা শুনে তো মনে হলো তোর ভাই হাদারাম টাইপ কিছু। ভিলা অ্যাসপারেঞ্জা। তখন আকাশে রাত নেমে এসেছে, বাইরে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছে টুপটাপ করে, মাঝে মাঝে হালকা ঝাঁকুনিতে কাঁচটা কেঁপে ওঠে। ঘরের ভেতরে সুইডিশ কাঠের দেওয়াল, ধোঁয়াতে ম্লান আলো, টেবিলের এক কোণে পুরনো সিগার হিউমিডর, অন্য প্রান্তে ধীর টিকটিক করা এক অ্যান্টিক ঘড়ি। জাভিয়ান চুপচাপ বসে আছে কালো চামড়ার একটি বিলাসবহুল চেয়ারে, তার ব্যক্তিগত অফিস রুমে। সামনে রাখা কাচের গ্লাসে হুইস্কি আর বরফের টুকরো ধীরে ধীরে ঘুরছে। তার চোখ জানালার বাইরে শহরের ঝলমলে আলোয় স্থির হয়ে আছে। দরজায় হালকা নখ পড়ল। জাভিয়ান মুখ না তুলে নিঃশব্দে বলে উঠল, এসো। দরজা খুলে ভেতরে ঢোকে রায়হান, তার সবচেয়ে বিশ্বস্ত সেক্রেটারি। তার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। রায়হান নিচু স্বরে বলল, স্যার, আজ রাতে আপনার ক্যাসিনোতে যাওয়ার খবর আপনার বাবা চৌধুরী সাহেব জানেন। কোনোভাবে কেউ পৌঁছে দিয়েছে পর্বটা তার কানে। জাভিয়ান চোখ তুলল না, কেবল গ্লাসে বরফ ঘোরাতে থাকলো। একবার ধীরে বলে উঠল, কে সে? রায়হান হালকা সংকোচ নিয়ে বলল, লুইস ওর্তেগা নামে একজন লোক, আগে ক্যাসিনোর সিকিউরিটি টিমে ছিল, এখন মসজিদের সঙ্গে জড়িত। আপনি তো জানেন আপনার বাবা সাহেব সবার কথা বিশ্বাস করেন, যে যা বলে। জাভিয়ান এবার ধীরে চোখ তুলল, ঠোঁটে এক টুকরো ঠান্ডা হাসি খেলে গেল। আর তখন বাতাসও থেমে গেল, আর সেই থেমে যাওয়াও কারো ভবিষ্যতে লেখা হয়ে গেল। জাভিয়ান চোখে হালকা শীতল দীপ্তি নিয়ে বলল, লুইস ওর্তেগা এখন ধার্মিক? কি অদ্ভুত তামাশা, পাপ ধুয়ে ফেলার নাটক। কিন্তু ভুলে গেছে আমি কি জিনিস। রায়হান চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। জাভিয়ান এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায়, গ্লাসের শেষ চুমুক নিয়ে সেটি টেবিলে রাখে। ধীরে পেছনে ঘুরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, আঙুলে সোনার আংটিটা ঘোরাতে ঘোরাতে ধীরে গম্ভীর গলায় বলল, বিশ্বাস, সেটা যদি ভেঙে যায় তবে ছায়াও আর নির্ভরতা দেয় না। যে বা যারা চৌধুরী সাহেবের কান পর্যন্ত আমার খবর পৌঁছে দেয়, তাদের মুখের ভাষায় অস্তিত্ব আর রাখা যায় না। রায়হান তখন জিজ্ঞেস করলো, তাহলে কমান্ড দিন, কি করবো স্যার? জাভিয়ান পেছনে না তাকিয়ে ঠান্ডা অথচ ধারালো গলায় বলল, তার জিভ নিয়ে এসো রায়হান, যেন সে আবার কোনোদিনও কথা না বলতে পারে। আমার বাবার কানে যেন আর কোনো শব্দ না যায়, না কখনো না। বিদ্যুতের ঝলকে হঠাৎ আলো পড়ল জাভিয়ানের মুখে, সেই মুখে ঝড়ের মতো ঠান্ডা প্রতিশোধ আর লৌহ কঠিন নীরবতার ছাপ স্পষ্ট। গভীর রাত, ঝড়ো বাতাসে হালকা গর্জন শোনা যাচ্ছে দূরে। একটি ফার্ম হাউস, কিন্তু এটা কোনো সাধারণ ফার্ম হাউস নয়। পুরো বাড়িটাই যেন অন্ধকারের উপাসনালয়। প্রবেশপথ থেকে শুরু করে ছাদ পর্যন্ত সমস্ত দেওয়াল আঁধারে ডুবে আছে। সবকিছুই কালো, দেওয়াল, জানালা, আসবাব, এমনকি পর্দাও। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক বিশাল সাপের পিণ্ড আকৃতির টেরারিয়াম, যেখানে বিষধর সাপরা ঘুমিয়ে থাকে, কিন্তু সেদিকে কারো নজর নেই। ঘরের মাঝখানে এক অদ্ভুত নকশার চেয়ারে বসে আছে মেইলস্ট্রম। তার গায়ে ঢিলেঢালা কালো শাটিনের নাইট স্যুট, গলায় একজোড়া ভারী চেইন, আর চোখে আগুনের মতো জ্বলজ্বলে দৃষ্টি। তার হাতের আঙুলের ডগা থেকে উঠে এসেছে একটি বিচ্ছু। অসাধারণভাবে প্রশিক্ষিত সেই বিচ্ছুটা একবার হাতে, আবার উঠে যাচ্ছে ঘাড়ে। মেইলস্ট্রম হাসছে না, কাঁপছেও না। এই বিচ্ছুই যেন ওর আত্মার অংশ। তার একজন লোক দ্রুত ঘরে প্রবেশ করে, চোখে শ্রদ্ধা আর মুখে উত্তেজনা নিয়ে। লোকটা উচ্ছ্বসিত হয়ে কাঁধ একটু সামনে ঝুঁকিয়ে বলল, বস, আজ একটু পার্টি করলে কেমন হয়? পুরো টিম দাওয়াত দিচ্ছে। মেলস্ট্রম ঠান্ডা গলায় বলল, যাও, পুরো ক্লাবটা দখল করে নাও। কারো ঢোকার দরকার নেই, এনজয় করো তোমরা। লোকটা চোখ টিপে বলল, বস, আজকের পার্টিতে একজন অসাধারণ সুন্দরী আসছেন, আমেরিকান, রিয়েল গর্জিয়াস, আপনার সাথে মিট করতে চাই। নেক্সট লেভেলের যদি হবে। মেইলস্ট্রম ধীরে চোখ তুলল, ঠোঁটের কোণে শীতল হাসি নিয়ে বলল, আমার 30 বছরের জীবনে আমি ওর মতো সুন্দর কাউকে দেখিনি। লোকটা হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করল,
কে বস? মেইলস্টোন তখন নীরবে একবার বিচ্ছুর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বাংলাদেশের সেই মেয়েটা। লোকটা হেসে বলল, বস, আমেরিকা, মেক্সিকো, রাশিয়ার ওর চেয়ে সুন্দরী মেয়ের অভাব নেই। আপনার মতো পুরুষের জন্য তো সবাই রেডি। মেইলস্টোন চোখে হালকা নরমতা আনলো, কিন্তু কণ্ঠে দৃঢ়তা রেখেই বলল, সৌন্দর্য একরকম, মায়াবী হওয়া আরেক রকম। ওর চোখে যে গভীরতা আছে, আমি কোনো মডেল, অ্যাক্ট্রেস বা প্রিন্সেসের চোখেও দেখিনি। আমার মনে ওকে বসিয়ে ফেলেছি। ওই আমার চোখের পৃথিবীর সবচেয়ে সুন্দরী। লোকটা অবাক হয়ে বলল, তাহলে বস, ওকে তুলে নিয়ে আসুন, বিয়ে করে ফেলুন। মেইলস্টোন চেয়ারে হেলান দিয়ে বলল, না, আমি ওকে এখন জোর করব না। আমার মিশন শেষ হোক, তারপর ওকে আমি আমার করে নেব একেবারে। তোমরা পার্টি করো, কিন্তু আমাকে এসবের মধ্যে টেনো না। লোকটা একটু বিস্মিত মুখে মুচকি হেসে বলল, আপনি তো সেই মেয়েটার জন্য একেবারে পাগল হয়ে গেলেন স্যার। মাত্র একবার দেখেই, আর এতটা তো কেউ নিজের প্রিয় অস্ত্রের জন্য হয় না। মেইলস্টোন ধীর কণ্ঠে, চোখ লালচে আলো জেলে উঠল, ইয়েস, শি ইজ মাই ডিজায়ার আনলিস্ট। সে আমার উন্মুক্ত আকাঙ্ক্ষা। সে শুধু একটা মেয়ে না, সে আমার কল্পনার আগুন, আমার নরকের মধ্যে এক টুকরো স্বর্গ। লোকটা চুপ করে যায়। ঘরে তখন কেবল নিঃশব্দ বিচ্ছুর চলাফেরা, আর দেওয়ালের ওপাশে বাতাসের গর্জন শোনা গেল। অন্ধকারের মাঝখানে একা বসে থাকা সেই পুরুষ, মেইলস্টর্ম। তার লক্ষ্য শুধুই তার মিশন, আর সে মায়াবী মেয়ে। লোকটা আর কিছু না বলেই দরজা খুলে বাইরে চলে যায়। ঘরে আর কেউ নেই, শুধু মেইলস্টোম। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। তার চোখে জ্বলছে তীব্র এক আগুন। ঠোঁটে জমে আছে শুষ্ক অথচ জেলি এক শব্দ। এক পা এক পা করে জানালার ধারে এগিয়ে যায় সে। বাইরে অন্ধকার, আকাশে কুয়াশার চাদর জমে আছে। তার কণ্ঠে নিঃশ্বাসের মতো এক বেদনার ধ্বনি ফুটে উঠল। মেইলস্টোম নিচু স্বরে বলল, সোল ফ্রেম, আমার সোল ফ্রেম। তার কণ্ঠ ফেটে যায় তীব্র আবেগে। এক মুহূর্ত থেমে মাথা নিচু করে হাসে। না, সেটি হাসি নয়, কিছুটা রক্ত গরম করা উন্মাদনা। তুমি জানো না মেইলস্টোমকে। তুমি যদি আগুন হও, আমি সেই আগুনে পুড়ব না, আমি সেটাকে নিজের মধ্যে ধারণ করব। তুমি আমার রক্তে আগুন ছড়িয়ে দিয়েছো, তুমি আমার হবেই হবে, ইচ্ছে করে বা না করে। ভালোবাসা দিয়ে, না হয় শক্তি ক্ষমতা দিয়ে, তবু আমি তোমাকে আমার করবই। এই শহরের সব আলো যদি নিভেও যায়, তাও আমি তোমায় খুঁজে বের করব, কারণ তুমি আমার ডিজায়ার আনলিস্ট। তার চোখে ঝলকে ওঠে এক বিভীষিকাময় স্পষ্টতা, মানবীতার প্রেম, তার পাগলামি আর তার মালিকানা। জানালার কাছ সে একবার ছুঁয়ে দেয় হাত। বাইরে বৃষ্টির শব্দে ভেসে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন, প্রফেসর মাহবুবের কক্ষ। সূর্যের আলো জানালার পর্দা ঠেলে কক্ষে ঢুকছে। বইয়ের গন্ধ মিশে আছে পুরনো কাঠের তাক আর চেয়ারের মাঝে। কক্ষে এখন তিনজন, প্রফেসর মাহবুব, তানবি আর তার বড় বোন এলিনা। প্রফেসর মাহবুব কাঁধে হাত রেখে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, তোমার বোন জানো তো, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসেবে তার এই আচরণ কতটা অনুচিত। মিডিয়াতে পর্যন্ত খবর হয়েছে একজন মাফিয়া প্রভাবিত লোকের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। এলিনা উত্তরে শান্ত গলায় বলল, স্যার, ও খুব ইমোশনাল, কিন্তু আমি ওর সাথে কথা বলবো এই নিয়ে। দয়া করে ওকে আরেকটা সুযোগ দিন। প্রফেসর মাথা নেড়ে বললেন, সুযোগ তো দিয়েছি কয়েকবার, তবে তোমার দায়িত্বও কম না এলিনা। তুমি ওর অভিভাবকের মতো। তারপর স্যার একদৃষ্টি তানবীর দিকে দিয়ে বলল, এই বিশ্ববিদ্যালয়ে থাকতে হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, না হলে বাইরের দুনিয়া তোমায় শেষ করে ফেলবে। তুমি এখনো বাইরের জগৎ চিনতে পারোনি তানবী, সেটা কতটা ভয়ানক। ক্যাম্পাস গেটের সামনে একটি রিকশা দাঁড়িয়ে আছে। তানভি চুপচাপ মাথা নিচু করে বসে আছে রিকশায়, আর এলিনা গম্ভীর মুখে তার পাশে বসলো উঠে। রিকশা চলতে শুরু করলো। এলিনা গলা নিচু করে বলল, তানু, তুই কেন এসব করিস বলতো? আমি জানি তুই অন্যদের জন্য এসব করিস, তুই অন্যায়ের প্রতিবাদ করিস, কিন্তু এসব করলে শেষ পর্যন্ত তোর বিপদ হবে, বুঝিস না? তানভি মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে থাকলো। এলিনা আবার বলল, তুই জানিস না আমাদের বাবা কেমন, ফারহান ভাইয়া কেমন। তারা তোর জন্য কত স্বপ্ন দেখেছে, কত কষ্ট করে তোকে এই বিশ্ববিদ্যালয়ে তুলেছে। তুই চান্স পেয়েছিস এত কষ্ট করে, আর এখন তুই এভাবে চললে কি হবে? রিকশার চাকা ধীরে ধীরে ঢাকার ভিড় ঠেলে এগোতে থাকলো। এলিনা আবারও বলল, তুই জানিস না বাবা আর ভাইয়া তোকে বিয়ে দিতে চায় না এখন, কারণ তারা চায় তুই ক্যারিয়ার কর, সম্মান পাস। এমন ভালো ভালো সম্বন্ধ আসছে তোর জন্য, তাও তারা তোকে পড়াতে চাইছে, আর তুই এসব করলে সব ভেসে যাবে তানু, বুঝিস না? তানভি এবার আসতে বলল, বুঝি আপা, কিন্তু অনেক কিছু না বললে চলে না। কেউ না বললে অন্যায়রা বাড়তেই থাকবে এই শহরে। এলিনা চুপ করে গেল। তারপর একদৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট বোনের দিকে। হয়তো রাগের বেশি মমতা, ভয় আর আশা মিশে থাকে তার চোখে। রিকশাটা চলতেই থাকে ঢাকা শহরের ভিড় ঠেলে।
রেমেনান প্রিয়াঙ্গন পুরান ঢাকায় একখণ্ড শান্তির নীড় পুরান ঢাকার ঘিঞ্জি গলির ভিতর শত কোলাহলের মাঝেও একটুখানি নীরব নিঃশ্বাস ফেলার মতো জায়গা রেহমান প্রিয়াঙ্গন। নামটা যেন নিজে একটি কবিতা, একটি নরম স্মৃতির আলপনা। ছোট দুতলা বাড়িটি বাইরে থেকে খুব জমকালো না হলেও ভেতরে পা রাখলেই বোঝা যায় এ বাড়িতে ভালোবাসা থাকে, শৃঙ্খলা থাকে, আর থাকে হাজারটা ছোট ছোট গল্প। ঘরের বাইরের বারান্দাটা লোহার গ্রিল ঘেরা, আর সেখানেই ঝুলছে কত রঙের ফুলের টব, রঙ্গন, বেলি, জুঁই, গাধা, মধুমালতী। যেন এই ছোট্ট বাড়িটাকেই সাজিয়ে রেখেছে কেউ বড় যত্নে। একপাশে একটা টিনের ছাউনি দেওয়া চৌকি, যেটা তানবীর বাবা বিকেলে বসে চা খায় আর খবরের কাগজ পড়ে। এলিনা অনেক সময় এখানেই বসে পড়ে বিকেলে, আর তানবি আঁকে তার খাতা ভর্তি স্বপ্ন। ভেতরের দেওয়ালগুলো হালকা হলুদ রঙের, কিছু জায়গায় পুরনো দাগ, তবুও ঝকঝকে পরিষ্কার। বসার ঘরে শোকেসে সাজানো পুরনো কাচের গ্লাস, আর মায়ের বিয়ের সময়ের কিছু মাটির পুতুল। দেওয়ালে টানানো ফারহান ফাইয়ার সম্মাননা সার্টিফিকেট আর বাবা মার সাদা কালো বিয়ের ছবি। দোতলায় উঠে গেলে ছোট একটা ছাদ, আর ছাদের এক কোণে রয়েছে এলিনার লাগানো তুলসী গাছ। তানবীর নিজের হাতে বানানো একটা কাঠের টুল ওখানেই রাখা, যেখানে বসে সে বিকেলে গান গায় বা আকাশ দেখে। রেহমান প্রিয়াঙ্গন বাড়িটা যেন পুরান ঢাকার বুকের ভেতর এক টুকরো স্বপ্নের মতো, সরল, স্নিগ্ধ আর আপন। তখন রাত প্রায়। ঘরের ভেতর সাজানো টেবিল, ধূপধাপ শব্দে থালাবাটি রাখা হচ্ছে। এলিনা, তানভীর মা, বাবা আর বড় ভাই ফারহান সবাই বসে গেছে ডাইনিং টেবিলে। তানভীর পাশে বসে চুপচাপ খাচ্ছে। আলগা আলোয় ফারহানের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, সে আজও অফিস থেকে দেরিতে ফিরেছে। তানবীর বাবা কাশি দিয়ে গলা খাকারি দিয়ে উঠলেন, আজ একটা ভালো খবর আছে। তিনি কাঁঠালের বিচির তরকারি তুলে নিতে নিতে বললেন, এলিনার জন্য এক বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে। ঘরের সবাই থেমে গেল। তানবীর মা মুখ তুলে তাকালেন মেয়ের দিকে। বিয়ের প্রস্তাব? ফিসফিস করে বলল এলিনা, তার কণ্ঠে একটা চাপা ভয়ের ছোঁয়া। বাবা মাথা নাড়লেন। হ্যাঁ, ছেলেটা কানাডা থেকে মাস্টার্স করে এসেছে, এখন ঢাকায় একটা বড় প্রজেক্টে কাজ করছে। কিন্তু ওর পরিবার থেকে চাচ্ছে বিয়ে ঢাকঢোল পিটিয়ে বড় করে করতে হবে, অনেক খরচ হবে। মা একটু চিন্তিত স্বরে বললেন, এই অবস্থায় এত বড় খরচ আমরা কেমনে করব? তানবীর পড়াশোনা, ফারহানের চাকরি, সব মিলিয়ে চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। ফারহান তখন চামচ নামিয়ে বলল, তোমরা কোনো চিন্তা করো না আব্বা আম্মা, তোমরা শুধু বিয়ের ব্যবস্থা করো। এলিনার ভাই এখনো বেঁচে আছে, আমার বোনের বিয়ে আমি ধুমধাম করেই দিব। বাবা চোখ তুলে তাকালেন ছেলের দিকে, কণ্ঠে সংশয়। কিন্তু তুই তো একটা সামান্য চাকরি করিস ফারহান, এটা দিয়ে কিভাবে সম্ভব? ফারহান একটু হেসে বলল, আমার বস খুব ভালো মানুষ, আমি চাইলে উনি আমাকে লোন ম্যানেজ করে দিবেন। বিশ্বাস রাখো আমি পারবো, কিছু না কিছু উপায় হবেই, শুধু এলিনার মুখে যেন হাসি দেখতে পাই আমি। মা তখন আদরে কণ্ঠে বলল, বড় ছেলে হইছিস, আজ আবার সেটার প্রমাণ দিলি। তানভি চুপচাপ বসে আছে, কিছু বলছে না। এক মুহূর্তের নীরবতা, বাইরে বাতাসে জানালার পর্দা নড়ে উঠল। ঘরের ভিতর কেউ কিছু বলল না, কিন্তু তানভীর মনে হলো ফারহানের কথাগুলো ঘরের দেওয়াল ছুঁয়ে যেন এক ধরনের আশ্বাস ছড়িয়ে দিল। একটি পুরনো পরিত্যক্ত গুদামঘর। ঘরের ভিতর আধো অন্ধকার, মাথার উপরে একটা হালকা লাল বাতি জ্বলছে নিঃশব্দে। দেওয়ালের একপাশে বিশাল একটা মানচিত্র টাঙানো, যেখানে কিছু জায়গা চিহ্নিত করা, লাল কালিতে গোল করে ঘেরা। গুদামের মেঝেতে ধোঁয়া উঠছে, সিগারেটের ধোঁয়া। রিকার্ডো বসে আছে চামড়ার একটি ঘূর্ণায়মান চেয়ারে। তার সামনে টেবিলের ওপর ছড়ানো কিছু ছবি, কিছু মেয়ের পাসপোর্ট এবং কয়েকটি মোবাইল ফোন। সে ধীরে ধীরে একটা সিগারেট ধরায়। তার ডান পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ফিসফিস করে বলে, এই 10টা মিরপুরের নতুন ক্লাব থেকে তোলা, মালদ্বীপ হয়ে পাঠানো যাবে, ডকুমেন্ট রেডি, শুধু ট্রান্সফারটা বাকি। রিকার্ডো চোখ সরু করে বলল, এইবার আমি চাই কাজটা নিখুঁত হোক, কোনো নাম, কোনো ছায়া যেন না পড়ে, এবার একটু ভিন্নভাবে করব। সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে মানচিত্রের কাছে যায়, এক জায়গায় আঙুল রেখে বলল, এই রুট দিয়ে পাঠাবো কক্সবাজার থেকে। সামুদ্রিক পথে বাংলাদেশ কোস্টগার্ডের নজর এখন ঢাকার দিকে, তাই সি বর্ডার কম ঝুঁকিপূর্ণ। রিকার্ডো আবারও ঠান্ডা গলায় বলল, এইবার ফারহানকে দায়িত্ব দেব, ছেলেটা অনেক ট্যালেন্টেড, মাথা খাটিয়ে কাজ করতে পারে, আর সবচেয়ে বড় কথা, ওর মুখোশ কেউ পড়তে পারে না, এমন একজনকেই লাগবে এখন। লোকটা একটু দ্বিধায় বলল, কিন্তু স্যার, ফারহান তো শিক্ষিত ছেলে, অনেকেই বলে ওর ভেতর এখনো মানবতা আছে। রিকার্ডো হো হো করে হেসে বলল, মানবতা? হা হা, টাকার ক্ষমতার গন্ধে সবচেয়ে পবিত্র লোকও নষ্ট হয়ে যায়। আমি জানি ফারহান রাজি হবে, ওর চোখে একটা ক্ষুধা আছে, আর ক্ষুধার জায়গাটা যদি আমি ভরে দিতে পারি, বাকিটাও নিজেই করে নেবে। রিকার্ডো সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয়।
রিকার্ডো পুনরায় নির্দয় গলায় বলল, আগামী শুক্রবার রাতে ওকে ডাকো, আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। এই খেলার নতুন চালু হওয়া অধ্যায়টা ওকে দিয়েই শুরু করব।